হ্যালো, হ্যালো, হ্যালো। গুড ইভিনিং স্টুডেন্টস। তো আমরা স্টাডি অ্যান্ড জয় ইউটিউব চ্যানেলে তোমাদের যে ব্যাচ করাচ্ছি মাধ্যমিক এক্সপ্রেস ২০২৬ তাতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম। আমি লাইফ সায়েন্স ক্লাস নিচ্ছি তোমাদের। তো লাইফ সায়েন্স ক্লাসের আমাদের সেকেন্ড ইউনিট হয়ে গেছে। আর ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেটা বোর্ডে লেখা আছে। তার নাম হচ্ছে কি উদ্ভিদের সমন্বয় ও উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, অর্থাৎ কি হরমোন। তো হরমোন হরমোনটা কি? কিছুই না, একটা হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ। হরমোন কি? একটা জৈব রাসায়নিক পদার্থ। জীবদেহের বেড়ে ওঠার জন্য, বৃদ্ধির জন্য, বিকাশের জন্য, জননের জন্য কি তাদের প্রত্যেকটা জীবের একটা আলাদা আলাদা নিমিত্ত খাবার তারা খেয়ে থাকে, তাই তো? তা সেই নিমিত্ত খাবার মানে যে 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 জীব যে খাবার খায়। তো এই খাবার খাওয়ার ফলে তাদের যে দেহের বৃদ্ধি ঘটে। হুম, তাছাড়া একটা স্বল্প মাত্রায় স্বল্প মাত্রায় একটা জৈব রাসায়নিক পদার্থের দরকার হয় এই সমস্ত শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো কি সম্পন্ন করার জন্য, বা সম্পন্ন করার জন্য আম, সম্পন্ন করার ক্ষেত্রে কি করে সাহায্য করে। তো এই যে জৈব রাসায়নিক পদার্থ, এটাই হচ্ছে হরমোন। হরমোনের একটা বিশেষত্ব আছে, হরমোন কিন্তু খুব বেশি মাত্রায় তোমার মানে নিঃসৃত হবে না, স্বল্প মাত্রায় নিঃসৃত হবে, স্বল্প মাত্রায় উৎপন্ন হবে। আরেকটা জিনিস, উৎপত্তি স্থলে কোনোদিন হরমোন ক্রিয়া করে না। একমাত্র ব্যতিক্রম আছে, হচ্ছে লোকাল হরমোন বলে একটা হরমোন আছে। ওই লোকাল হরমোন ছাড়া বাকি হরমোনগুলো কি হয়, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে তার কার্য সাধন করে। তার মানে যেখানে উৎপন্ন হচ্ছে তার থেকে দূরে গিয়ে তার কার্য সম্পন্ন করছে, আর কার্যের পরে হরমোন বিনষ্ট হয়ে যায়। বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং ১৯০৫ খ্রিস্টাব্দে, ১৯০৫ সালে প্রথম এই যে হরমোন মানে যে জৈব রাসায়নিক পদার্থটিকে এটাকে হরমোন বলে অভিহিত করেন। ১৯০৫ সালে বেলিস এবং স্টার্লিং নামক দুইজন বিজ্ঞানী। এই যে হরমোন, এই হরমোন কথাটা এসছে হচ্ছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। জাগ্রত করা বা উত্তেজিত করা। তাহলে আমরা আমরা এখানে প্রাণী হরমোন আমরা পরের চ্যাপ্টারে পড়বো, চ্যাপ্টার 3। আমরা এখন চ্যাপ্টার 2 তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান আর রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে হরমোনের ভূমিকা, মানে উদ্ভিদ হরমোন নিয়ে পড়বো। এই যে উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোনের আরেকটা নাম হচ্ছে, মানে আরেকটা বলতে কি, উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটো হরমোনও বলি। ফাইটো হরমোন, ফাইটো কথাটির অর্থ হলো উদ্ভিদ, ঠিক আছে? ফাইটো হরমোন। তাহলে দেখো হরমোন হরমোনটা কি, প্রথমে আমরা এটাই পড়বো। হরমোন কি? একটা জৈব রাসায়নিক পদার্থ, তাই তো? হরমোন উৎপত্তি স্থল থেকে কোথায় গিয়ে, দূরে গিয়ে ক্রিয়া করে, আর ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়। সেটাই আমরা সংজ্ঞায় লিখে দেবো কি, যে জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়ে
ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে। এবং ক্রিয়ার পর বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। ক্রিয়ার পর বিনষ্ট হয়ে যায়, তাকে আমরা কি বলছি? তাকে হরমোন বলে। তাকে কি বলে? হরমোন বলে। বোঝা গেছে? তাহলে এই হরমোন, হরমোন যেটা, কোন দুইজন বিজ্ঞানী প্রথম এই হরমোন নামকরণ করেন? হরমোন আবিষ্কার ও নামকরণ কারা করেন? বিজ্ঞানী বেলিস, বয়কাল লয়রস্যি দন্ত স, বেলিস ও স্টার্লিং। কত সালে? 1905 সালে। বোঝা গেছে? হরমোন কথার অর্থ কি? হরমোন কি? এটা একটা কি? গ্রিক শব্দ, যার অর্থ কি? উত্তেজিত করা, জাগ্রত করা, জাগ্রত করা বা উত্তেজিত করা। জাগ্রত করা বা উত্তেজিত করা। গ্রিক শব্দ কোনটা? হরমাউ থেকে এসেছে। গ্রিক শব্দ হরমাউ, গ্রিক শব্দ হরমাউ থেকে এসেছে। আর এই যে আমরা উদ্ভিদ হরমোন পড়বো, এই উদ্ভিদ হরমোন মানে উদ্ভিদদের দেহে যে হরমোনের উপস্থিতি আছে সেটি প্রথম আবিষ্কার করেন, সেটি প্রথম পর্যবেক্ষণ করেন হচ্ছে চার্লস ডারউইন, যাকে অভিব্যক্তির জনকও বলা হয়, চার্লস ডারউইন। তাহলে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ কে করেন? কি বললাম? চার্লস ডারউইন।
চার্লস ডারউইন। এবার দেখো এখান থেকে একটা মানে 2 নম্বরের শর্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? কি প্রশ্ন, কি 2 মার্কসের কোশ্চেন। হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? বলা হয় কেন? কেন? দেখো হরমোন কি করে, একটা জীবদেহের মানে যেখানে অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে বা কোষসমূহ থেকে উৎপন্ন হচ্ছে আর উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হচ্ছে, দূরে যাচ্ছে, দূরে গিয়ে কি করছে, দূরে গিয়ে ও তো জীবদের যে রাসায়নিক ক্রিয়াগুলো ঘটে সেই রাসায়নিক ক্রিয়াগুলি ঘটানোতে সাহায্য করে, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। এবার হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হচ্ছে কারণ কারণ হচ্ছে ও রাসায়নিক সমন্বয় সাধন করছে, তাই সিম্পল। এবার 2 নম্বরের কোশ্চেন আসলে আমাদেরকে এরকম ওই এক লাইনে লিখলে তো হবে না, আমাদেরকে একটু ভালোভাবে গুছিয়ে লিখতে হবে, 2 থেকে 3 লাইন লিখতে হবে মিনিমাম। তাহলে দেখো হরমোন হলো একটি জৈব রাসায়নিক পদার্থ। ঠিক আছে, হরমোন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ। এটি উৎপত্তি স্থল থেকে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে জীবের বিভিন্ন জৈব রাসায়নিক কি জৈব রাসায়নিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কারণে হরমোনকে হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়। সমন্বয় সাধক বলা হয়, বুঝা গেছে? এই কারণে হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়। তাহলে হরমোন তো আমরা পড়লাম, যদি বলে উদ্ভিদ হরমোন, উদ্ভিদ নিয়ে পড়ছি, তাহলে উদ্ভিদ হরমোন কাকে বলে এটা আসবে। সেম একই, ওখানে শুধু উদ্ভিদটা উল্লেখ করতে হবে, যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, উদ্ভিদ দেহে ব্যাপন প্রক্রিয়া হয় জাইলেম আর ফ্লোয়েম কলার মাধ্যমে। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে এবং ক্রিয়ার পর বিনষ্ট হয়, তাকে আমরা কি বলবো, হরমোন বলবো, উদ্ভিদ হরমোন, সরি।
তাকে আমরা উদ্ভিদ হরমোন বলবো। এই উদ্ভিদ হরমোনের আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন। তাহলে প্রশ্নে উদ্ভিদ হরমোনও আসতে পারে বা ফাইটো হরমোন বলেও আসতে পারে। ফাইটো হরমোন কাকে বলে? একই, ফাইটো হরমোন যা উদ্ভিদ হরমোনও তাই। বোঝা গেছে? তাহলে আমরা হরমোনের বৈশিষ্ট্য লিখতে পারি না এখান থেকে? কি কি লিখতে পারি? হরমোনের বৈশিষ্ট্য মনে করো এসছে যে হরমোনের বৈশিষ্ট্য লেখ। তাহলে এক হচ্ছে আমরা পড়লাম যে হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ, এটা তার একটা বৈশিষ্ট্য। দুই, হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়। মানে এটা দেখো, উদ্ভিদ দেহে বলো বা প্রাণী দেহে, মানে জীব দেহে হরমোন বেশি মাত্রায় যদি উৎপন্ন হয়, নিঃসৃত হয়, তাহলেও উদ্ভিদের জন্য সরি জীবের জন্য ক্ষতি, উদ্ভিদের জন্যও ক্ষতি, প্রাণীদের জন্যও ক্ষতি। বেশি মাত্রায় নিঃসৃত হওয়াও ক্ষতি, আবার প্রয়োজনের তুলনায় যদি কম নিঃসৃত হয়, কম উৎপন্ন হয়, তাহলেও ক্ষতি। তাহলে কি স্বল্প মাত্রায় প্রয়োজন মাফিক আমার নিঃসৃত হতে হবে সঠিক সময়ে, তাই তো? তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি? যে হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়। তারপরে কি, হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে। সে সময় ব্র্যাকেটে একটু লিখে দেবে ব্যতিক্রম লোকাল হরমোন। লোকাল হরমোন কি, নাম শুনে বুঝতে পারছো, লোকাল তার মানে আমি যেখানে থাকি সেখানেই কাজ করি, এটা হচ্ছে লোক। তাহলে ও উৎপত্তি স্থলেই ক্রিয়া করে, লোকাল হরমোন। লোকাল হরমোন বাদে বাকি হরমোন কি উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে তার কার্য সম্পন্ন করে। আর কি 4 নাম্বার আমরা কি লিখতে পারি? যে হরমোন ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়, হরমোন ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়। তাহলে এটা আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমরা কি হরমোনের বৈশিষ্ট্য লিখতে পারি? হরমোনের বৈশিষ্ট্য, সংজ্ঞাটা মুছলাম না, এখানেই লিখে দিচ্ছি, সংজ্ঞাটা মোছা লাগবে না। কি হরমোনের বৈশিষ্ট্য, এ হরমোনের বৈশিষ্ট্য। তো 1 নম্বরে আমরা কি লিখতে পারি? নাম্বার 1, হরমোন জৈব রাসায়নিক পদার্থ। নাম্বার 2, হরমোন অনাল গ্রন্থির কোষ, মানে অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। নাম্বার 3, হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, স্বল্প মাত্রায় ক্রিয়াশীল, হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়। নাম্বার 4, হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে। হরমোন উৎপত্তি বা উৎস স্থলে ক্রিয়া করে না, উৎপত্তি স্থলে ক্রিয়া করে না। ব্যতিক্রম আমরা বলে লিখতে পারি, ব্যতিক্রম লোকাল হরমোন। ব্যতিক্রম হচ্ছে লোকাল
লোকাল হরমোন। বোঝা গেছে? নাম্বার 5, হরমোন ক্রিয়ার পর, মানে কার্য সাধনের পর বিনষ্ট হয়ে যায়। ক্রিয়ার পর বিনষ্ট হয়। তাহলে এই যে 5টা আমরা বৈশিষ্ট্য লিখে দিতেই পারি, মিনিমাম 4টে তো লিখতে পারবো। সংজ্ঞাটা যদি আমাদের একটা হরমোনের সংজ্ঞা যদি আমরা মুখস্থ করি, তাহলে উদ্ভিদ হরমোন কাকে বলেও আমরা বলতে পারবো, হরমোনের বৈশিষ্ট্য কাকে বলে তাও বলতে পারবো, হরমোনকে কেন রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় তাও আমরা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা মুছে দেব। সেম ভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন আর উৎসেচকের মধ্যে একটা পার্থক্য, 3টে পার্থক্য হলো। হরমোন আর উৎসেচকের মধ্যে 3টে পার্থক্য। তো এই যে আমি লিখলাম হরমোনের বৈশিষ্ট্য, আর আমি যদি উৎসেচকের বৈশিষ্ট্য লিখি তাহলে দুজনের ভেতরে পার্থক্য হয়ে যাবে। উৎসেচক মিন্স হচ্ছে এনজাইম, যাকে ইংলিশে বলে এনজাইম। উৎসেচকের বৈশিষ্ট্য পার্থক্য আসলে হরমোন আর উৎসেচক দুটো দুই পাশে লিখবো, উৎসেচকের বৈশিষ্ট্য হরমোনের বৈশিষ্ট্য লিখবো, মাঝখান দিয়ে দাগ টেনে দেবো, ব্যাস পার্থক্য হয়ে যাবে। শুধু পয়েন্টগুলো যেটা এর 1 নম্বরে লিখছি ওর সেই সেম পয়েন্টটা ওর কি হয় সেটা একই জায়গায় একই নম্বরে থাকতে হবে। কি মনে করো হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়, উৎসেচক যে কোনো সজীব কোষে উৎপন্ন হয়, যে কোনো সজীব কোষে উৎপন্ন হয়। বোঝা গেছে? নাম্বার 2 হচ্ছে হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, কিন্তু উৎসেচক দুটোই করে। উৎসেচক উৎপত্তি স্থলেও ক্রিয়া করে, আবার দূরে গিয়েও ক্রিয়া করে। দূরে গিয়েও ক্রিয়া করে। 3 নম্বর পয়েন্ট কি, হরমোন বলেছে হরমোন ক্রিয়ার পর বিনষ্ট হয়, কিন্তু উৎসেচক ক্রিয়ার পর বিনষ্ট হয় না। উৎসেচক ক্রিয়ার পর বিনষ্ট হয় না। বোঝা গেছে? ব্যাস, এবার আমরা যে উদ্ভিদ হরমোন পড়বো, ফাইটো হরমোন, সেই উদ্ভিদের দেহে হরমোনের ভূমিকা কি সেটা পড়বো। যে উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা, দেখো উদ্ভিদ দেহের যে অগ্রভাগের বৃদ্ধি ঘটে, চারপাশে যে ডালপালা ছড়িয়ে যায় মানে পার্শ্বীয় বৃদ্ধি, তারপরে মুকুল উদ্গম, ছোট মানে বীজ থেকে যে চারা বেরোচ্ছে মুকুল উদ্গম, তারপরে কি বীজের অঙ্কুরোদ্গম, তারপরে ফলের বৃদ্ধি ঘটানো, ট্রফিক চলন আমরা পড়েছি, ট্রফিক চলন, সেই ট্রফিক চলনে হরমোনের ভূমিকা উদ্ভিদ দেহে অপরিসীম। তো এখন আমরা পড়বো হচ্ছে কি উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা, উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা। ও সরি, লিখে নেওয়ার জন্য টাইম দিই, বুঝে দেবো।
কি বললাম আমি? উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা, তাই তো? যদি আসে এটা 2 নম্বরের প্রশ্নে, যদিও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, তারপরেও যদি এসে যায়, কি আমরা লিখতে পারবো, আমরা বেশ 4 থেকে 5টা পয়েন্ট দিয়ে লিখতে পারবো, মিনিমাম 4টে পয়েন্ট তো লিখতে পারবো। একটা কি, অগ্রভাগ ও পার্শ্বীয় বৃদ্ধি ঘটানো হরমোন এই বৃদ্ধির কাজ করে। নাম্বার 2 কি, ফুল ফোটানো, ফুল ফোটাতে হরমোন সাহায্য করে, ফুল ফোটানো, ফুল ফোটানো, ফুল ফোটানো, ফোটানোতে সাহায্য করে। নাম্বার 3 কি, মুকুল উদ্গম, মুকুল উদ্গম, মুকুল উদ্গম হতে সাহায্য করে। নাম্বার 4 কি, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, বীজের বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তারপরে ট্রপিক চলনে হেল্প করে, ট্রপিক ট্রপিক চলনে সাহায্য করে। ঠিক আছে, ব্যাস। দেখো তোমরা এটা নোট করে নাও, আমি সাইড হচ্ছি। মুছে দিলাম। এবার দেখো আমরা হরমোন বুঝলাম, উদ্ভিদ হরমোন বুঝলাম, হরমোনকে কেন রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় সেটা পড়লাম। তারপরে কি, উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা সেটাও জানলাম যে কি ভূমিকা। এবার এই যে হরমোন হরমোন করছি, উদ্ভিদ হরমোন, তো এই উদ্ভিদ হরমোন কয় প্রকার সেটা, তাহলে উদ্ভিদ হরমোনের এবার কি হেডিং হতে যাচ্ছে, উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। দেখো উদ্ভিদ হরমোন হচ্ছে 3 প্রকার, প্রধানত 3 প্রকার, কিন্তু প্রধানত এই 3 প্রকার হরমোনের নাম হচ্ছে, প্রথমটা অক্সিন, অক্সিন হরমোন, একটা হচ্ছে জিবরেলিন হরমোন, আর একটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন।
এবার এই যে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এই তিনটে হচ্ছে প্রধান উদ্ভিদ হরমোন। আরেকটা হরমোন আছে যার নাম হচ্ছে ইথিলিন। যখন গাছে ফল পরিপক্ক হয় তারপরে কি ফল পাকতে শুরু করে, এই ফল পাকার জন্য যে হরমোন দায়ী সেটা হচ্ছে কি ইথিলিন, ফল পাকাতে সাহায্য করে। অনেকে কাঁচা ফল পেড়ে নিয়ে কৃত্রিম ভাবে কি ফল পাকায় যারা, তারা ওই ইথিলিন ইউজ করে। ইথিলিন যখন ফলে দেবে তখন কি ফল পেকে যাবে। তাহলে দেখো উদ্ভিদ হরমোন কয় প্রকার? 3 প্রকার। উদ্ভিদ হরমোন 3 প্রকার, যথা এক, এখানে লিখি, এক হচ্ছে কি অক্সিন হরমোন, অক্সিন হরমোন। দুই কি জিব্রেলিন হরমোন। আরেকটা কি সাইটোকাইনিন হরমোন, সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন। তাহলে কি উদ্ভিদ হরমোন 3 প্রকার, একটা হচ্ছে অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন। এছাড়া আরেকটা হরমোন যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা আমি 4 নাম্বার হিসেবে লিখে দিতে পারি কি ইথিলিন। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু উদ্ভিদ হরমোন 3 প্রকার আছে প্রধানত, তাহলে তোমরা অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এই তিনটে দেওয়া আছে, তিনটেই পড়বে। আর ইথিলিন যেটা, এটা মনে রাখবে, ইথিলিন কি ফল ফল পাকাতে সাহায্য করে। ফল ফল পাকাতে ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, কে এই ইথিলিন। ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। তো দেখো এই অক্সিন হরমোনের যে রাসায়নিক নাম, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জিব্রেলিন হরমোনের নাম হচ্ছে, রাসায়নিক নাম জিব্রেলিক অ্যাসিড। জিব্রেলিক অ্যাসিড। আর সাইটোকাইনিন হরমোনের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে কি সাইটোকাইনিক সাইটোকাইনিন অ্যাসিড। বুঝা গেছে? আমরা এর ভেতরের থেকে একটা শর্ট কোশ্চেন আসে যেটা কি আমরা অনেক সময় ভুল করি, সেইটার জন্য আমাদের মনে রাখতে হবে অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন আর সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক সংকেত, মানে এরা কি কি উপাদান নিয়ে গঠিত। তো কি কি উপাদান নিয়ে গঠিত দেখো, একটা একটা হবে হচ্ছে কি কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। এই চারটে যে উপাদান, এর ভেতর থেকে জিব্রেলিন যে হরমোন, জিব্রেলিন হরমোনে আমাদের কি নাইট্রোজেনটা নেই, জিব্রেলিন হরমোনে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। বাকি সাইটোকাইনিনে কি, সাইটোকাইনিনে কিন্তু সবাই আছে। অক্সিন হরমোনে সবাই আছে, সাইটোকাইনিন হরমোনে সবাই আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। তাহলে এই যে চারটে যৌগ মিলে এদের দুজনের রাসায়নিক সংকেত আমাদের দেখতে হবে। আর জিব্রেলিন হরমোনে নাইট্রোজেন থাকে না, তাহলে
এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি যে নাইট্রোজেন বিহীন একটা হরমোনের নাম কি? নাইট্রোজেন বিহীন হরমোনের নাম হচ্ছে জিব্রেলিন হরমোন। কি? নাইট্রোজেন বিহীন হরমোন। নাইট্রোজেন নাইট্রোজেন বিহীন হরমোন। বোঝা গেছে? নাইট্রোজেন বিহীন হরমোন। এই যে অক্সিন হরমোন, এর রাসায়নিক সংকেতটা হচ্ছে, এর রাসায়নিক সংকেতটা কি দেখো, আমি লিখছি C10H9, এই তো আছে। O2N। এখানে নাইট্রোজেন, অক্সিনে নাইট্রোজেন যৌগ হচ্ছে একটা, মানে নাইট্রোজেন মৌল একটা। সাইটোকাইনিনে কি আছে? কার্বন আছে ওই সেম অক্সিনের মতো 10টা, হাইড্রোজেন আছে সেম 9টা, এখানে নাইট্রোজেনটা চলে এসছে 5টা, আর অক্সিজেন একটা। অক্সিজেন একটা। দেখো, জিব্রেলিন হরমোনে কি? নাইট্রোজেন নেই। জিব্রেলিন হরমোনে নাইট্রোজেন নেই, তাহলে কার্বন আছে আমার এখানে বেশি আছে 19টা, হাইড্রোজেন আছে 22টা, আর অক্সিজেন আছে 6টা। এটা হচ্ছে জিব্রেলিনের রাসায়নিক সংকেত, জিব্রেলিন হরমোনের রাসায়নিক সংকেত। আর অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত, সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক সংকেত, কার্বন আর হাইড্রোজেন যৌগ সেম, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখানে অক্সিজেন দুটো অক্সিনে, আর নাইট্রোজেন একটা। আর সাইটোকাইনিন হরমোনে নাইট্রোজেন 5টা, অক্সিজেন একটা। ঠিক আছে? আর এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন কি? জিব্রেলিন হরমোন। জিব্রেলিন হরমোন। এবার দেখো, এই যে অক্সিন হরমোন, এর প্রধান কাজ কি? একটা উদ্ভিদের যে কচি পাতা হয়, মানে অগ্রভাগের যে বৃদ্ধি হয়, ওই অগ্রভাগের বৃদ্ধি ঘটানো হচ্ছে অক্সিন হরমোনের প্রধান ভূমিকা। অক্সিন হরমোনের আরেকটা কি, তোমার মনে করো যে আমের যখন মুকুল আসে, আমের মুকুল আসার সময় উদ্ভিদে অক্সিন হরমোন তৈরি হয়, যাতে কি হয়, যে ফল ঝরে পড়া থেকে বেঁচে যায়। যে অপরিপক্ক যে ফল, মানে যে আর কি কি বলে, আমের গুটি হয়, বোল হয়, হ্যাঁ, সেইগুলো যাতে ঝরে না পড়ে যায়। জিব্রেলিন হরমোনের প্রধান কাজ হচ্ছে কি? উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি করা, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তাহলে আমি এর কাজ লিখি একটু। কি প্রধান কাজ আমি এখানে লিখছি, তাছাড়া আমি আরো লিখে দেব, অগ্রভাগের বৃদ্ধি ঘটানো। এটা জিব্রেলিন হরমোনের কি? উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো, বৃদ্ধি ঘটায়। আর সাইটোকাইনিন হরমোনের কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে। তাহলে কোষ বিভাজনে সাহায্য করা, সাহায্য করা। এই তিনটে হরমোনের আমি প্রধান কাজ লিখলাম। তাছাড়া আরো অনেক কাজ করে, তো সেগুলো আমরা এক এক করে পড়বো। যে অক্সিন হরমোনের ভূমিকা, উদ্ভিদে অক্সিন হরমোনের ভূমিকা, উদ্ভিদে জিব্রেলিন হরমোনের ভূমিকা, উদ্ভিদে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা। তাহলে এটা তোমরা শর্ট নোট মতো করে নিতে পারো। তাহলে আমি মুছে দেবো তারপরে, দেখো লিখে নাও, আমি মুছে দিচ্ছি তারপরে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব কি অক্সিন হরমোনের প্রকারভেদ,
মানে অক্সিন হরমোন দুই প্রকার। দেখো তো দুই প্রকারে ভাগ করা হয়েছে প্রত্যেকটা হরমোনকে, অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, প্রত্যেকেরই দুটো করে প্রকারভেদ করা হয়েছে। একটা কি প্রাকৃতিক অক্সিন, প্রাকৃতিক জিবরেলিন, প্রাকৃতিক সাইটোকাইনিন। আবার কি 2 নম্বরে ওই কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবরেলিন, কৃত্রিম সাইটোকাইনিন। তো আমরা প্রথমে অক্সিন দেখব। আমরা প্রথমে অক্সিন দেখব, অক্সিনের প্রকারভেদ আর অক্সিনের ভূমিকা, উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা। অক্সিন, অক্সিন হরমোন কি আছে? দুই প্রকার অক্সিন হরমোন, দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন, আর একটা কি কৃত্রিম অক্সিন, কৃত্রিম অক্সিন। বোঝা গেছে? এই প্রাকৃতিক অক্সিন কি কি? প্রাকৃতিক অক্সিন কি কি? একটা যে আমরা বললাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, নামগুলো মুখস্থ রাখতে হবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা কি বলছি? যাকে আমরা কি বলি? IAA, ইন শর্ট ফর্মে IAA। নাম্বার 1। নাম্বার 2 কি? তোমার সরি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, বিউটারিক ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যেটা হচ্ছে শর্টে আমরা লিখবো কি IBA। ঠিক আছে? প্রাকৃতিক অক্সিন এই দুটো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA। এবার হচ্ছে কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিনে আমরা প্রথমে কি 2,4-D, অর্থাৎ কি 2,4 ডাইক্লোরো ফেনক্সি, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, অর্থাৎ 2,4 ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ওই যে আম গাছে যখন মুকুল আসে তখন যাতে আমের ওই যে ছোট ছোট ফলগুলো যাতে ঝরে না পড়ে যায়, তার জন্য এই কৃত্রিম অক্সিন, এই 2,4-D ইউজ করতে হয়। তাহলে কি আমের মুকুল থেকে ওটা আম ঝরে পড়ে না। নাম্বার 2 কি আছে? IPA, অর্থাৎ কি ইন্ডোল প্রোপিনোইক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিনোইক অ্যাসিড। নাম্বার 3 হচ্ছে NAA, অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে
অক্সিন হরমোন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন, কৃত্রিম অক্সিন। প্রাকৃতিক অক্সিনের দুটো নাম মনে রাখবে, আইএএ। শর্ট ফর্ম গুলো মনে রাখবে, তাহলে বড়গুলোও তোমাদের মনে থাকবে। আইএএ, আই ফর সবসময় ইন্ডোল হচ্ছে, এখানে আই ফর সবসময় ইন্ডোল হচ্ছে। আচ্ছা, এ ফর অ্যাসিটিক, বি ফর বিউটারিক, পি ফর প্রোপিওনিক, এ ফর এখানে দেখো অ্যাসিডিক, এ ফর অ্যাসিড। তাহলে আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, 2,4-D মানে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আইপিএ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এনএএ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এবার আসছে কি অক্সিন হরমোনের ভূমিকা। অক্সিন হরমোনের ভূমিকা, অক্সিন হরমোনের ভূমিকা মানে উদ্ভিদদের দেহে অক্সিন হরমোনের কি ভূমিকা আছে, আমরা পয়েন্ট করে করে লিখবো। ঠিক আছে, যদি বলে উদ্ভিদে অক্সিন হরমোন কি, উদ্ভিদে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, আমরা অক্সিন হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন হরমোনের সংকেত লিখে দেবো, অক্সিন হরমোনের আবার প্রকারভেদ লিখবো। মানে বড় প্রশ্ন যদি আসে 5 নম্বরে, এভাবে লেখার পরে দুটো একটা এক্সাম্পল দিয়ে দেবো, তারপরে অক্সিন হরমোনের ভূমিকা আসলে এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবো। কি নাম্বার 1 পয়েন্ট, কি নাম্বার 1 পয়েন্ট, অগ্রস্ত প্রকটতা ঘটাতে অক্সিন সাহায্য করে। এ কিন্তু অগ্রস্ত প্রকটতা ঘটাতে সাহায্য করে, আর পার্শ্বীয় যে বৃদ্ধি মানে দুই সাইড দিয়ে যে বৃদ্ধি সেটা রোধ করে। মানে একটা গাছ অক্সিন হরমোন কি সবসময় চাইবে, সে সোজাসুজি উপরে নিচে বাড়ুক। পার্শ্বীয় বৃদ্ধি ঘটানোর জন্য কি অক্সিন হরমোন, না অক্সিন হরমোন পার্শ্বীয় বৃদ্ধিকে আবার থামিয়ে দেয়। আচ্ছা, 2 নম্বর কি, মূলের বৃদ্ধিতে সাহায্য করে। মূলের বৃদ্ধিতে সাহায্য করে। 3 নম্বর কি, কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে। মেন ওই যে প্রথমে একদম যখন অক্সিন জিবরেলিন আর সাইটোকাইনিন প্রকারভেদ লিখেছিলাম, তার পাশে আমি ওদের প্রধান কাজ কিন্তু লিখেছিলাম যে অক্সিন হরমোনের প্রধান কাজকে অগ্রস্ত প্রকটতা। আচ্ছা, এছাড়াও এই কাজগুলো করে। তাহলে কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে, আরেকটা কি ফলের বৃদ্ধিতে সাহায্য করে, ফলের বৃদ্ধিতে, সাহায্য করে। আরেকটা কি ট্রফিক চলনে সাহায্য করে, ট্রফিক চলনকে ত্বরান্বিত করে। বোঝা গেছে? মূলে অক্সিন হরমোন যত কম হবে তত ভালো। ব্যাস, তাহলে অক্সিন হরমোনের প্রকারভেদ, এই প্রাকৃতিক অক্সিন আর কৃত্রিম অক্সিনের নামগুলো মনে রাখতে হবে। অক্সিন হরমোনের ভূমিকা আসলে আমার এইভাবে পয়েন্টগুলো লিখে দিতে হবে। তার ভিতরে অবশ্যই প্রধান পয়েন্টটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা ঘটাতে অক্সিন হরমোন সাহায্য করে। ঠিক আছে, আর পার্শ্বীয় বৃদ্ধিকে ব্যাহত করে। ব্যাস,
নোট করে নাও, মুছে দেব। দেখো আমি মুছে দিয়ে জিব্রেলিন হরমোন হেডিং করেছি, জিব্রেলিন হরমোনের ভূমিকা হেডিং করেছি। আচ্ছা, জিব্রেলিন হরমোনও দুই প্রকার, জিব্রেলিন হরমোনও দুই প্রকার। কি? একটা হচ্ছে প্রাকৃতিক জিব্রেলিন, প্রাকৃতিক জিব্রেলিন, আরেকটা কৃত্রিম জিব্রেলিন। একটা হচ্ছে প্রাকৃতিক জিব্রেলিন আর একটা কৃত্রিম জিব্রেলিন। এই প্রাকৃতিক জিব্রেলিন হচ্ছে, প্রাকৃতিক জিব্রেলিনের নাম হচ্ছে একটাই আছে, সেটা হচ্ছে প্রধান কি GA3, জিব্রেলিক অ্যাসিড 3, জিব্রেলিক অ্যাসিড 3। এটা একটা কি নাইট্রোজেন বিহীন হরমোন, নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন হরমোন। এটা হচ্ছে প্রাকৃতিক জিব্রেলিন হরমোন। কৃত্রিম জিব্রেলিন দুটো আছে, একটা হচ্ছে কি ইউনিকোনাজল, ইউনিকোনাজল, আরেকটা হচ্ছে ড্যামিনোজাইড, ডয় জফলায় এককার ময়রসি দন্তান্নয় ওকার, ড্যামিনোজাইড। একটা হচ্ছে ইউনিকোনাজল, একটা হচ্ছে ড্যামিনোজাইড। এই দুটো হচ্ছে কৃত্রিম জিব্রেলিন। তো এই ইউনিকোনাজলটা একটু মনে রাখবে, এটা মানে শর্ট কোশ্চেনে ইউনিকোনাজলের নামটা এটা বেশি 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 করে আসে আর কি। ইউনিকোনাজল কোন হরমোন, কোন উদ্ভিদ হরমোন? জিব্রেলিন, তাও আবার কৃত্রিম, কৃত্রিম জিব্রেলিন হরমোন। আচ্ছা, জিব্রেলিন হরমোনের যদি ভূমিকা আসে উদ্ভিদে, তাহলে আমাদের লিখতে হবে এক তো জিব্রেলিন হরমোন কি, এর প্রধান কাজটা কি? এর প্রধান কাজটা হচ্ছে মুকুল ও বীজের সুপ্ত অবস্থা, সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। তার মানে একটা বীজ যে সুপ্ত অবস্থায় থাকে, মানে বীজ আমি রেখে দিলাম, ও যতদিন না মাটি আর জল পাবে ততদিন ও অঙ্কুরিত হবে না। তো এই যে বীজের সুপ্ত অবস্থা, মানে যখন আমরা মাটিতে লাগাই তার বীজ থেকে মানে যে তোমার বাইরে যে একটা বীজপত্র দিয়ে ওটাকে ঢাকা থাকে বীজটাকে, মানে যেটাকে সিড কোট বলে। তো এই যে বীজপত্রের যে ভাঙন, যে মাটিতে লাগানোর পরে যখন বীজটা অঙ্কুরিত হবে, তো এই বীজের এতদিন সুপ্ত অবস্থায় ছিল, এই সুপ্ত অবস্থা ভাঙতে যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে জিব্রেলিন হরমোন। এটা হচ্ছে এর প্রধান কাজ। আরেকটা কাজ আছে যেটা এর প্রধান কাজ কি, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা। আরেকটা হচ্ছে তোমার উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, দৈর্ঘ্য বৃদ্ধি করা। আরেকটা কমন কাজ হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করা, ফলের বৃদ্ধিতে সাহায্য করা, ফলের বৃদ্ধিতে সাহায্য করা। ব্যাস, ঠিক আছে। দেখো তাহলে জিব্রেলিন হরমোনের, প্রাকৃতিক জিব্রেলিনে একটাই আছে উদাহরণ, মনে রাখা খুবই সহজ, জিব্রেলিক অ্যাসিড 3 মানে GA3, নাইট্রোজেন বিহীন হরমোন। আচ্ছা, কৃত্রিম জিব্রেলিন ইউনিকোনাজল আর ড্যামিনোজাইড। একে নাইট্রোজেন বিহীন হরমোন কেন বলা হয়? কারণ এর রাসায়নিক সংকেতে নাইট্রোজেন নেই, অনলি কি আছে, কার্বন আছে। কতটা? 19টা।
হাইড্রোজেন আছে 22টা আর অক্সিজেন আছে 6টা, ব্যাস। এই জন্য একে নাইট্রোজেন বিহীন হরমোন বলে। কারণ অন্য যে দুটো হরমোন অক্সিন আর সাইটোকাইনিন, এতে নাইট্রোজেন উপস্থিত থাকে, সব থেকে বেশি থাকে নাইট্রোজেন সাইটোকাইনিনে। আচ্ছা, জিবরেলিন হরমোনের ভূমিকাতে আমরা দেখলাম মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে, উদ্ভিদের পর্বমধ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। মানে মনে করো আখ দেখেছো, আখ, তো আখের দেখবে কিছু আখের কি গিরো অনেক কম দূরত্বে, তাই তো, অনেক কাছাকাছি, সেগুলো একটু খেতে একটু বেশি প্রবলেম হয়, তাই না? গিরো শক্ত, এত কষ্ট করে গিরো ছাড়ানোর পরে এইটুকু আবার খেতে হবে। খেতে মজা লাগে কোনগুলো? যেগুলো দেখবে একটা গিরোর পরে আরেকটা গিরো, মানে একটা পর্ব, ওই গিরো মানে একটা একটা পর্ব, তো ওই পর্ব থেকে পর্বের দূরত্ব যাদের বেশি, এই যে পর্ব মধ্যের যে দৈর্ঘ্য, এই একটা পর্ব থেকে আরেকটা পর্বের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় পর্ব মধ্য। এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, মানে পর্বগুলো দূরত্বে অবস্থান করবে, এই এটাতে সাহায্য করে। তো পর্ব যদি মনে করো এই একটা আঁক, আচ্ছা, এর এখানে একটা গিরো আছে, এখানে একটা গিরো আছে, এখানে একটা মানে পর্ব আছে, এখানে একটা পর্ব আছে। হুম, এই পর্ব মধ্যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তো আঁকও তো বৃদ্ধি পাবে, আঁকও তো বৃদ্ধি পাবে, তাই কি না? হুম, তাহলে ওভারঅল কি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। হুম, আচ্ছা, আরেকটা কি, ফলের বৃদ্ধিতে সাহায্য করে। লিখে নাও, একটু মুছে দিই। আচ্ছা, এবার আমরা কি, এবার আমরা পড়বো হচ্ছে সাইটোকাইনিন, লাস্ট যে হরমোনটা আছে সাইটোকাইনিন হরমোনের প্রকারভেদ, সেখানেও প্রাকৃতিক কৃত্রিম, আর সাইটোকাইনিন হরমোনের ভূমিকা, উদ্ভিদের দেহে সাইটোকাইনিন হরমোনের কি ভূমিকা। তো আমরা হেডিং করি সাইটোকাইনিন হরমোন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন হরমোন। আরেকটা কি, সাইটোকাইনিন হরমোনের ভূমিকা, সাইটোকাইনিন হরমোনের ভূমিকা। দেখো, সাইটোকাইনিন হরমোন দুই প্রকার, প্রাকৃতিক, কৃত্রিম। তাহলে প্রাকৃতিক সাইটোকাইনিন আর প্রাকৃতিক সাইটোকাইনিন আবার কৃত্রিম সাইটোকাইনিন। বোঝা গেছে? এই যে সাইটোকাইনিন হরমোন, এটা কোথায় পাওয়া যায় জানো? সাইটোকাইনিন হরমোন হচ্ছে আহ মনে করো সজীব কোষ আছে, ডাবের জল, টমেটোর রস, ভুট্টার দানায়, কোথায় কোথায় থাকে একটু লিখে দিই, মনে রাখবে। এই ডাবের জলের এই এক্সাম্পলটা আসে, উদাহরণটা আসে, একটা হচ্ছে উৎস, এদের আমি উৎস মানে পাওয়া যায় কোথায় আর কি, সেটা ডাবের জলে, ডাবের জলে মনে রাখবে, সাইটোকাইনিন হরমোন ডাবের জলে, টমেটোর রসে, আরেকটা হচ্ছে ভুট্টার দানায়। বোঝা গেছে? আচ্ছা, প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে, প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হচ্ছে জিয়াটিন, জিয়াটিন একটাই, নাম মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিয়াটিন প্রাকৃতিক সাইটোকাইনিন। কৃত্রিম সাইটোকাইনিন যদি বলে তাহলে কাইনেট, সরি, কাইনেটিন, কাইনেটিন। প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন, কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনেটিন। এবার সাইটোকাইনিন হরমোনের কি কি ভূমিকা আছে? সাইটোকাইনিন হরমোনের ভূমিকাতে আমরা লিখব, এর প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো। তাহলে কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে, কোষ
কোষ বিভাজন ঘটায় সাইটোকাইনিন হরমোন। নাম্বার 2 কি তোমার অক্সিন হরমোন অগ্রের মানে কি অগ্রমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কিন্তু ব্যাহত করতো। এই সাইটোকাইনিন হরমোন ঠিক তার অক্সিন হরমোনের উল্টো। এ এ কি করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইনিন। আর কি করে পত্রমোচন বিলম্বিত করে, পত্রমোচন বিলম্বিত করে। তাহলে কোষ বিভাজন ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, পত্রমোচন বিলম্বিত করে। পত্রমোচন বিলম্বিত মানে কি করে করে দেখো, এরা অ্যাকচুয়ালি কি কি করে, পাতায় কি থাকে, পাতায় রান্না হয় উদ্ভিদের, পাতায় কি থাকে ক্লোরোফিল। তো এরা কি করে ক্লোরোফিল পাতায় পাতায় ক্লোরোফিল ক্লোরোফিল বজায় রাখতে হেল্প করে বা ক্লোরোফিল বজায় রাখে। ক্লোরোফিল যতদিন এরা টিকিয়ে রাখতে পারবে, ক্লোরোফিল ততদিন কি হবে, পাতা সবুজ হবে, শুকিয়ে যাবে না। যখনই ক্লোরোফিল বজায় থাকবে না, মানে ক্লোরোফিল থাকবে না, তখন পাতা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কি হবে, ঝরে যাবে। তো সেই অ্যাকচুয়ালি এরা পাতার ক্লোরোফিল বজায় রাখে, মানে ক্লোরোফিলকে ধরে রাখতে হেল্প করে। তার জন্য কি হয়, পত্রমোচন বিলম্বিত হয়। প্রত্যেক বছরে গাছের পাতা ঝরে পড়ে যায়, আবার অনেক গাছে সারা বছরই পাতা কিছু কিছু করে ঝরতে থাকে। তা পত্রমোচন বিলম্বিত করে হচ্ছে সাইটোকাইনিন, পুরোপুরি রোধ করে না, বিলম্বিত করে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের যে উদ্ভিদ হরমোনের প্রধান 3 প্রকার ছিল, যেটা হচ্ছে অক্সিন হরমোন, তারপরে জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন। তো আমরা এই 3টে পড়ে নিয়েছি। আরেকটা কি বললাম, ইথিলিন ছিল, ইথিলিন যেটা ফল পাকাতে সাহায্য করে, ফল পাকানোর হরমোন ইথিলিন। তো আমরা এই 3টে হরমোন পড়েছি। তোমরা যা যা পড়েছো, যা যা মনে আছে, সেইগুলো যদি ডিফারেন্সিয়েট করতে পারো, পরপর 3টে আলাদা আলাদা রো করে করে লিখবে পাশাপাশি, এক সাইডে প্রথমে অক্সিন হরমোন, তারপরে জিব্রেলিন হরমোন, তারপরে সাইটোকাইনিন হরমোন। যা যা মনে আছে, সেই অক্সিন হরমোনের নিচে যা যা তুমি পড়েছো এখন, যা যা মনে আছে, এই ক্লাস হয়ে গেলে লিখবে একটা কপিতে। আচ্ছা, জিব্রেলিন হরমোনের যা যা মনে আছে সেগুলো লিখবে, সাইটোকাইনিন হরমোনের যা যা মনে আছে সেগুলো লিখবে। এবার ওইগুলোকে সাজাবে, মানে এর এর যে পয়েন্টগুলো আমি লিখেছি, এর সেই সেম পয়েন্টগুলো পাশাপাশি করে সাজাবে, দেখবে পার্থক্য হয়ে গেছে। বইতে অনেক বড় একটা ছক দেওয়া আছে, যে পার্থক্য দেখে অনেক কঠিন মনে হয়, কিন্তু এইভাবে তোমার যা যা মনে আছে সেগুলো লিখবে, নিজে নিজে ট্রাই করবে, বই দেখবে না, তোমার মতো করে সঠিক হলেই হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কৃত্রিম হরমোন। তো কৃত্রিম হরমোন কি, মানুষ যেটা বানায়, আমরা যেটা বানাই সেটা হচ্ছে কৃত্রিম হরমোন। তার আগে এটা তোমরা হচ্ছে লিখে নাও, আমি তারপরে কি করছি মুছে দিচ্ছি। দেখো, এবার আমরা পড়বো হচ্ছে কৃত্রিম হরমোন। তো কৃত্রিম হরমোন, যেমন ভাবে আমরা হরমোন যখন পড়েছি, অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, ওদের যখন প্রকারভেদ করেছি, প্রত্যেকটারই পড়েছি কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবরেলিন আর কৃত্রিম সাইটোকাইনিন। প্রত্যেকটারই পড়েছি প্রাকৃতিক অক্সিন, প্রাকৃতিক জিবরেলিন, প্রাকৃতিক সাইটোকাইনিন। তো এই যে কৃত্রিম হরমোন বললে যে আমরা আলাদা কোনো হরমোন পড়বো তা কিন্তু না। ওই কৃত্রিম হরমোন বলতে ওই কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্রেলিন, কৃত্রিম সাইটোকাইনিন, ঠিক আছে, ওই যে যে নামগুলো আমরা পড়েছি সেই নামগুলো। এই কৃত্রিম হরমোনকে বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটরস। কৃত্রিম হরমোনকে কি বলা হয়, পি ফর প্লান্ট গ্রোথ রেগুলেটরস, প্লান্ট গ্রোথ রেগুলেটরস।
বোঝা গেছে? প্লান্ট গ্রোথ রেগুলেটরস। তো কৃত্রিম হরমোন কাকে বলে? আমরা যেটা বানাই, কোথায় বানাই? পরীক্ষাগারে বানাই। তাহলে যেসব হরমোন পরীক্ষাগারে বানানো হয়, মানে কি, যেসব হরমোন পরীক্ষাগারে সংশ্লেষিত হয়, পরীক্ষাগারে সংশ্লেষিত হয়, কিন্তু কৃত্রিম হরমোন বলে যে কাজ হবে না তা না, কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী। প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকারী। তাদের কৃত্রিম হরমোন বলা হয়। কৃত্রিম হরমোন বলা হয়। তাহলে কি? কৃত্রিম অক্সিন, যেমন কি কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্রেলিন, কৃত্রিম জিব্রেলিন, কৃত্রিম সাইটোকাইনিন। কৃত্রিম সাইটোকাইনিন। কৃত্রিম অক্সিনে আমরা তোমার ন্যাপথলিন, যেটা ন্যাপথক্সিঅ্যাসিটিক অ্যাসিড পড়েছি, তারপরে 2,4-D আছে, 2,4-D, 2,4 ডাইক্লোরোফেনক্সিঅ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা, এক্সেট্রা। কৃত্রিম জিব্রেলিনে আমরা কি পড়লাম? আরে হাত ব্যথা হয়ে গেছে। কৃত্রিম জিব্রেলিনে কি পড়লাম? ইউনিকোনাজল, ইউনিকোনাজল, আচ্ছা, এক্সেট্রা। আরেকটা পড়েছিলাম, আচ্ছা, কৃত্রিম সাইটোকাইনিনে আমরা কি পড়েছি? কাইনেটিন, কাইনেটিন। এইগুলো হচ্ছে কৃত্রিম হরমোন। তো এই কৃত্রিম হরমোনের ভূমিকা আছে, দেখো, আজকের দিনে দাঁড়িয়ে কৃত্রিম হরমোনের ভূমিকা আছে অনেকটাই বেশি। আমরা যে কোনো ফল খাওয়ার সময় তার ভেতরে যদি দানা পড়ে, বীজ থাকে, যেমন মনে করো পেয়ারা, পেঁপে, এই ধরনের তরমুজ, তো এই যে ফলের ভেতরে যে দানা, এই দানা যদি না থাকে তাহলে অনেক ভালো লাগতো খেতে। তো এই দানা মানে কি, বীজ থাকবে না, বীজহীন ফল তৈরি করার জন্য কৃত্রিম হরমোনের ভূমিকা অনস্বীকার্য। কৃত্রিম হরমোনকে অক্সিন, কৃত্রিম হরমোনকে অক্সিন, যাকে আমরা বলি বীজহীন ফল সৃষ্টি করাকে আমরা বলি পার্থেনোকার্পি। বীজহীন এই যে ফল সৃষ্টি, একে বলা হয় পার্থেনোকার্পি। এই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। আচ্ছা, আসছি আমি। তাহলে প্রথম হরমোনের ভূমিকা, কৃত্রিম হরমোনের প্রথম যে ভূমিকা, সেটা হচ্ছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। গোলাপ গাছের ডাল আমরা কাটি, কেটে যাতে নতুন তাড়াতাড়ি ওখান থেকে শিকড় বের হয়, তারপরে পাতা বের, কচি পাতা বের হয়, তার জন্য কি হয়? অক্সিন, কৃত্রিম অক্সিন হরমোন, এন্ডোল, সরি, এন ডবল এ ইউজ করি। বোঝা গেছে? তারপরে কি? অপরিণত ফলের মোচন রোধ, আমরা কি 2,4-D,
এই যে কৃত্রিম অক্সিন হরমোন, এইটা স্প্রে করি যাতে অপরিণত ফলের মোচন রোধ করা যায়, যাতে ফল ঝরে না পড়ে। আচ্ছা, আগাছা নাশক হিসাবে কৃত্রিম হরমোন, এটাতেও আমরা 2,4-D স্প্রে করি, কৃত্রিম অক্সিন স্প্রে করি, যাতে কি হয়, আগাছা মরে যাবে কিন্তু গাছের ওপর কোনো প্রভাব পড়বে না, স্থায়ী কোনো প্রভাব পড়বে না। আর এই যে বীজহীন ফল সৃষ্টি, কৃত্রিম অক্সিন হরমোন, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড আছে, তারপরে এন্ডোল বিউটারিক অ্যাসিড আছে। এইগুলো কি হয়, কৃত্রিম অক্সিন হরমোন, এইগুলো কি করে, ফলের কোনো মানে ফুলের নিষেক ছাড়াই কি ফল সৃষ্টি করে, কোনো নিষেক হয় না। ডিম্বাশয় আহ, মানে পুংস্তবক স্ত্রী স্তবকের নিষেকের কোনো দরকার হয় না, মানে তোমার মনে করো পরাগরেণু আর ডিম্বাশয়ের মধ্যে কোনো নিষেক সম্পন্ন না করেই ফল সৃষ্টি হচ্ছে, যার কারণে ফলের ভেতরে বীজ থাকে না, দানা থাকবে না। তাই এই প্রসেসটাকে বলছে পার্থেনোকার্পি। তাহলে পার্থেনোকার্পিতে হেল্প করে হচ্ছে কৃত্রিম অক্সিন, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, তারপরে তোমরা বলতে পারো আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, কৃত্রিম বীজহীন ফল সৃষ্টিতে হেল্প করে, মানে পার্থেনোকার্পিতে সাহায্য করে। তো এই ছিল আজকের এই চ্যাপ্টার। আমাদের কিন্তু এখানে কৃত্রিম হরমোন পড়ার পরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমাদের প্রাণী হরমোন শুরু হচ্ছে, প্রাণীদের হরমোন। ঠিক আছে, তো দেখো তোমরা নোট করে নিও। আমাদের টোটাল সেকেন্ড চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে গেল, তাই এটা লেকচার অন আর থাকছে না, এটা কি হয়ে যাচ্ছে, ওয়ান শট হয়ে গেল, ওয়ান শট লেকচার, ওয়ান শট, বোঝা গেছে, ওয়ান শট লেকচার। মুছে দিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এর পরের দিন আমার শরীর খারাপের জন্য, যাই হোক সমস্যার কারণে আমার ক্লাসগুলো আসতে অনেকদিন পরে আমার ক্লাস এসছে। তো এবার থেকে আবার রেগুলার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর আমরা জলদি জলদি জানুয়ারির মধ্যেই সিলেবাস কমপ্লিট করব। আমাদের ইউনিট 2 হয়ে গেছে, বড় একটা ইউনিট হয়ে গেছে। ইউনিট 1 হয়ে গেলে সেটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাফ একটা ইউনিট। এরপরে আসছে যে চ্যাপ্টারগুলো, তারপরে ইউনিট 3টা করতে পারলেই, ওখানে আমাদের 3টে ক্লাস লাগবে ইউনিট 3-তে, হলেই ইউনিট 3 কমপ্লিট। তারপরে যে ইউনিট 4 আর 5, পরিবেশ সম্বন্ধীয়, পরিবেশ বিজ্ঞান আর কি, ওটাতে বেশি টাইম লাগবে না। তার মানে আমাদের মেন টপিক গুলো কিন্তু হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তো যাওয়ার আগে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লেকচার ভালো লাগলে, বুঝতে পারলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।